অস্ট্রেলিয়ার ব্যাপারে যে ব্যাপারটা বলবো, সো যেটা থেকে আমি শুরু করতেছি, অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন অস্ট্রেলিয়াকে আপনি কিভাবে দেখেন। ওকে, সো নুরুজ্জামান ভাই ছিল এখানে, তারপরে আরিফ ভাই, ওনারা কানাডা এবং ইউকে নিয়ে বলছে। সো আমি অ্যাকচুয়ালি দ্য অস্ট্রেলিয়া এজ এ স্টাডি ডেস্টিনেশন এটা নিয়ে কিছু জিনিস বলি। সো আপনি যখন বাইরে পড়তে যাবেন তখন আপনাকে কিছু কিছু জিনিসকে ইম্পর্টেন্স আপনাকে কনসার্ন হতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে এজ এ কান্ট্রি এটা অস্ট্রেলিয়াটা কিরকম, কান্ট্রিটা কিরকম। তারপরে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, যে কোয়ালিটিটা আপনি ওখানে যে একটা টাকা ইনভেস্ট করবেন পড়াশোনার জন্য, সো এটার আসলে কোয়ালিটিটা কিরকম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার 3 হচ্ছে যে ক্রস কালচারাল যে ব্যালেন্সটা আছে এটা কিরকম, এটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে আপনার পড়াশোনার সময় কি অপরচুনিটি আছে এবং আফটার গ্রাজুয়েশন আপনার কি অপরচুনিটি আছে, এই জিনিসগুলো আপনাকে, এবং এর সাথে হচ্ছে কি আপনার আর ফিজ বা কস্ট যেটা আসে সেটা কিরকম। ওকে, সো প্রথমে আমি অস্ট্রেলিয়ার একটা ছোট্ট ডেমোগ্রাফিক বলি। যেমন আপনি যদি কানাডাতে পড়তে যান, এখানে একটা ইস্যুস আছে ওয়েদার নিয়ে, যে ওয়েদারের দিক দিয়ে এক্সট্রিমলি কোল্ড ওয়েদার কানাডাতে, কিন্তু অস্ট্রেলিয়াতে যেটা হচ্ছে আপনার মোরলেস বাংলাদেশের মতোই। জাস্ট দ্য ডিফারেন্স হচ্ছে এরকম, যেহেতু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাঝখানে একটা ইকুয়েটর লাইন আছে, যেটা আমরা আগে ভূগোলের ভাষায় বলতাম বিষুব রেখা। এটা থাকার কারণে আমাদের যখন সামার তাদের উইন্টার, আর আমাদের উইন্টারের সময় সামার। যেমন এই মুহূর্তে আমরা উইন্টারে ঢুকছি, রাইট, ওরা সামারের দিকে যাচ্ছে। সো এইটুকুই পার্থক্য, এর বাইরে যে টেম্পারেচারের যে পার্থক্যটা আছে এটা ভেরি লিমিটেড। সে ধরেন যে ওদের ভেরি ওয়েলকামিং ওয়েদার বলতে পারবো, কারণ হাইয়েস্টটাই হচ্ছে গিয়ে 22 থেকে 23 ডিগ্রি মানে সামারের সময়, আর লোয়েস্ট এখন পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি, যেটা হচ্ছে স্পেশালি মেলবোর্নে, আই মিন ভিক্টোরিয়া স্টেটে এটা হয়। সো এইটা হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিক্যালি। এখন আমি যদি বলি স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশনটা কিভাবে ধরা হয়, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টোটাল 9টা ইউনিভার্সিটি টপ 100 ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, ঠিক আছে। আর এর বাইরে হচ্ছে আরো 6টা ইউনিভার্সিটি আছে যারা টপ 200 এর মধ্যে, এবং ওভারঅল 42টা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে আছে যারা হচ্ছে যে টপ 300 টু 350 এর মধ্যে। সো আপনি কোয়ালিটিটা বুঝতেই পারতেছেন যে তারা ইমপ্রুভ করতেছে। এবং আমি যদি গত বছরে কিউএস র্যাঙ্কিং এর কথা বলি, তখন ছিল 8টা, এখন হয়ে গেছে 9টা। প্রবাবলি দ্য নেক্সট ইয়ার এটা আরো 2টা ইউনিভার্সিটি টপ 100 এর মধ্যে চলে আসবে। সো কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে আসলে অস্ট্রেলিয়া আনডাউটলি উইচ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য। তারপরে যদি আমি চিন্তা করি যে আপনি যখন ওখানে পড়াশোনা করবেন, পড়াশোনার সময় যে ব্যাপারগুলো আছে যেমন লিভিং স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে গিয়ে ক্রস কালচারাল ব্যালেন্সের যে ব্যাপারটা, এখানে লিভিং স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। কারণ অস্ট্রেলিয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট, ইট ইজ নট লাইক দি ইউকে এন্ড কানাডা। ওকে, সো তাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি ধরতে পারেন, আমি যদি এইভাবে বলি, ইটস সর্ট অফ লাইক আওয়ার মিডল ক্লাস। ওকে, বাট বিকজ অফ দেয়ার স্ট্যান্ডার্ড অফ ইকোনমি অ্যান্ড এভরিথিং, তাদের অনেক ফ্যাসিলিটিস আছে, যে ফ্যাসিলিটিসটার কিছু কিছু অংশ আপনার স্টুডেন্টরাও পেয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল, আপনি যখন যাবেন এখান থেকে, আপনার যে মেডিকেল ইন্স্যুরেন্সটা করে যেতে হবে, যেটা বাধ্যতামূলক, এখানে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন উইচ ইজ সর্ট অফ লাইক ফ্রি। অ্যানাদার যেটা হচ্ছে যে আপনার যে ইফ আই নো আপনারা এখনো ওই পর্যায়ে যান নাই, যারা ম্যারিড কাপল যায়, ইন দ্যাট কেস যারা রিসার্চে যায়, তাদের বাচ্চাদের পড়াশোনাও কিন্তু ফ্রি। ওকে, সো তারপরে যেটা হচ্ছে ক্রস কালচারাল ব্যালেন্স। আমরা অনেকেই বলি ইট ইজ আ মাল্টিকালচারাল কান্ট্রি, বাট ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে যে ক্রস কালচারাল যে ব্যালেন্সটা থাকবে এটা কেন ইম্পর্টেন্ট। কারণ এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রস কালচারাল ব্যালেন্সটাই কিন্তু আপনাদের এনশিওর করবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সিকিউরিটি। সে ধরেন যদি ক্রস কালচারাল ব্যালেন্সটা না থাকে, ইন দ্যাট কেস কি হবে, সে ফর একটা রিজিয়ন থেকে হয়তো বা কোনো একটা, সে ধরেন ইন্ডিয়া থেকে স্টুডেন্টের সংখ্যা যদি বেড়ে যায়, আর বাংলাদেশ থেকে কমে যায় বা পাকিস্তান থেকে কমে যায় বা নেপাল থেকে কমে যায়, ইন দ্যাট কেস কারা ডোমিনেট করবে আপনাকে? ইন্ডিয়া ডোমিনেট করবে, তাই না? স্যার ওইখানে কিন্তু রেসিজমের ইস্যু আসবে এবং ওইটাই কিন্তু সিকিউরিটি ইস্যু। কিন্তু অস্ট্রেলিয়া এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে, বিকজ দেয়ার ইসোস রুল বলে একটা জিনিস আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রিক্রুট করবে যেসব ইনস্টিটিউট পার্টনার আছে তাদের জন্য। ওকে, সো এইখানে আপনি ইউকে তে দেখবেন বা কানাডাতে দেখবেন একটা ইউনিভার্সিটি একটা রিজন থেকে আনলিমিটেড স্টুডেন্ট নিয়ে নিচ্ছে, বাট এটা অস্ট্রেলিয়াতে সম্ভব না। কারণ এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে
ওদের একটা নির্দিষ্ট ইয়ে থাকে, সে ধরেন ব্যালেন্স থাকে, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের এই পরিমাণ স্টুডেন্ট আসবে, বাংলাদেশ থেকে এই পরিমাণ স্টুডেন্ট আসবে, নেপাল থেকে এই পরিমাণ স্টুডেন্ট আসবে, বা চায়না থেকে কারোর উপর ডোমিনেট না করতে পারে, ঠিক আছে। এবং ইউনিভার্সিটি গুলো আমাদের স্ট্রিক্টলি এইভাবে বলা আছে যে তোমাদেরকে এই পরিমাণ স্টুডেন্টের জন্য ক্যাপটা দেওয়া হচ্ছে, তুমি এই পরিমাণ স্টুডেন্ট এই ইনটেকে আনতে তুমি রিক্রুট করতে পারবা। সো আপনি বুঝতেই পারতেছেন যে ক্রস কালচারাল যে ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে। এবং আপনি ইউকে তেও কিছু ইনসিডেন্ট আছে, ইউএসএ তো ইনসিডেন্ট পাওয়াই যায়, তারপরে হচ্ছে যে আদার্স কান্ট্রি গুলো থাকে, তারপরে অস্ট্রেলিয়া আপনি বলতে পারবেন না যে রেসিজমের কারণে কোনো ইনসিডেন্ট হচ্ছে, অ্যাটলিস্ট বাংলাদেশি স্টুডেন্টের সাথে আমরা কখনো শুনিনি। ওকে, সো ক্রস কালচারাল যে ব্যালেন্সটা, এটা ইম্পর্টেন্ট এবং এটা খুব সুষমভাবে মেনটেন। গ্রাজুয়েশনের পরে এবং আগে কি সুবিধাটা, ইকোনমিক্যালে আপনি আপনাকে কি কেউ বলতে পারবেন মেড ইন অস্ট্রেলিয়া নামে কোনো কিছু প্রোডাক্ট আপনারা দেখছেন এই পর্যন্ত? দেখেন নাই। কারণ হচ্ছে যে তারা আসলে অস্ট্রেলিয়ার ইকোনমিটা আসলে হেভি ইন্ডাস্ট্রি বেসড না। হেভি ইন্ডাস্ট্রি বলতে আপনি যেমন বলতে পারেন যে আমাদের যেমন আছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে আমাদের মেডিসিনের ইন্ডাস্ট্রি আছে, এগুলো হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। কিন্তু অস্ট্রেলিয়া আসলে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি নাই। ওদের হেভি ইন্ডাস্ট্রি মাত্র দুইটা, একটা হচ্ছে গিয়ে ওদের ইউরেনিয়াম মাইনের, আর একটা হচ্ছে গিয়ে তাদের রিয়েল এস্টেট বিজনেস। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি টোটাল ইকোনমিকের অনলি 7%। কিন্তু থেকে সার্ভিস ইন্ডাস্ট্রি, তো সার্ভিস ইন্ডাস্ট্রি হওয়ার কারণে অস্ট্রেলিয়া আসলে তাদের টোটাল সিস্টেমটাকে এমন ভাবে করা আছে, যেটা হচ্ছে যে একসময় যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে, তখন হচ্ছে তারা এই সার্ভিস ইন্ডাস্ট্রির একটা পোর্শনকে সাপোর্ট দিবে অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসাবে। ওকে, সো এই জায়গা থেকে যখন আপনি অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়া যাওয়ার পর আপনার যে পার্ট টাইম ফ্যাসিলিটি থাকবে, সেটা হচ্ছে আপনার 448 আওয়ার্স, বা আপনি যদি এটা ভাগ করেন তাহলে উইকলি হচ্ছে 24 আওয়ার্স। এটা হচ্ছে আসলে আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন। এবং অল ওভার আপনি স্টেট বেস যদি সবগুলোতে যান, স্টেট এবং টেরিটরি বেস যদি সবগুলোতে যান, মোটামুটি কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। তারপরে আপনি যদি আসেন যে আফটার গ্র্যাজুয়েশনে আপনার কি সুবিধা আছে, আপনার সুবিধা আছে এরকম, অস্ট্রেলিয়া আপনাকে নিউ রুলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি যদি স্টেম রিলেটেড কোনো কোর্সে যান, ইন দ্যাট কেস আপনি ব্যাচেলার শেষ করার পরে 4 ইয়ার্সের পিএসডব্লিউ পাবেন, এবং মাস্টার্স এর পর 5 ইয়ার্সের পিএসডব্লিউ পাবেন। এর বাইরে যারা স্টেম এর বাইরে যাবে, তাদের জন্য হচ্ছে গিয়ে আপনার ব্যাচেলারের জন্য 2 বছর এবং মাস্টার্স এর জন্য 3 বছরের আপনি পিএসডব্লিউ পাবেন। পিএসডব্লিউটা কেন ইম্পর্টেন্ট, তার আগে বলি অ্যাকচুয়ালি পিএসডব্লিউ কে, এটা একটা পোস্ট স্টাডি ওয়ার্ক। এটা আসলে আপনি ওয়ার্ক ভিসা, ইট ইজ ওপেন ভিসা ফর দ্য গ্রাজুয়েট স্টুডেন্ট। কেন এটা দরকার? এটা দরকার হচ্ছে এই যে আপনি গ্র্যাজুয়েশনটা নিলেন একটা ইউনিভার্সিটি থেকে, ওখানকার সিস্টেম অনুযায়ী যে গ্র্যাজুয়েশনটা নিলেন, এইটাতে আপনি যেটা শিখছেন এটা ইমপ্লিমেন্টটা কিভাবে করবেন সেটা শেখার জন্য আপনাকে পিএসডব্লিউ অপশন দিবে। কিন্তু এটার আরো কিছু আছে, আপনি যখন এটা শেষ করে আপনি ওখানে জব সার্চ করবেন বা আপনি জব পাবেন, তখন কিন্তু আপনার ওখানে আপনি যদি ওখানে ফার্দার স্টে করতে চান, এই ফার্দার স্টের জন্য আপনাকে এটা হেল্প করবে। কারণ এখানে আপনি যদি এখানে জব পান, কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, ইন দ্যাট কেস আপনি একটা নাম্বার গেইন করতে পারতেছেন, সেই এটা হচ্ছে আপনার ফার্দার স্টের জন্য হেল্প করবে। আমি অ্যাকচুয়ালি পিআর কথাটা বলতে পারতেছি না, কারণ যে সার্টিফাইড রিক্রুটমেন্ট এজেন্ট, আসলে পিএর নিয়ে কথা বলার আমার কোনো এখতিয়ার নাই। সো এটা আপনার যেটা হচ্ছে যে টোটাল অস্ট্রেলিয়ার ব্যাপারে কি কি আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন। এর বাইরে হচ্ছে আমি যদি স্কলারশিপে আছি, স্কলারশিপ ব্যাপারটা এরকম, অস্ট্রেলিয়ার আউট অফ 42 ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে আপনাকে স্কলারশিপ দিচ্ছে ফর গ্যারান্টেড স্কলারশিপ। এটা কিভাবে, স্কলারশিপটা আসলে 2 ধরনের হয়। একটা স্কলারশিপ হচ্ছে, এটা হচ্ছে গিয়ে রিজিয়ন বেস, যেমন সাউথ এশিয়ার স্টুডেন্টের জন্য একটা স্কলারশিপ আছে, যেটা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে পড়াশোনা করার জন্য, সেটাকে হেল্প করার জন্য। এটা অ্যাকচুয়ালি 10% থেকে 30% বিভিন্ন ইউনিভার্সিটি গুলা দিয়ে থাকে। যেমন আমি যদি বলি চার্লস ডারউইন ইউনিভার্সিটি, যেটা নর্দার্ন টেরিটরি
সুইনবার্ন ইউনিভার্সিটি তারা আপনাকে 30% স্কলারশিপ অটোমেটিক্যালি দিবে, কিন্তু এর বাইরেও আরেকটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে আপ টু 100%, সেটা হচ্ছে মেরিট বেস স্কলারশিপ। আরেকটা হচ্ছে যে ভিসির হাতে, ওই দেশে যে ভাইস চ্যান্সেলর যারা আছেন তাদের হাতে গভর্নমেন্টের কিছু স্কলারশিপ থাকে। সো যারা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করে বা যাদের এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট আছে, তাদের যে স্টুডেন্টের যে জার্নিটা আছে এর মধ্যে, ইন দ্যাট কেস তারা হচ্ছে কি সেই স্কলারশিপটা অ্যাভেল করতে পারে। আমরা লাস্ট জুলাইতে ফেব্রুয়ারিতে আমরা দুইজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে ব্যাচেলারে পড়তে গেছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিটিতে, ফুল ফান্ডেড, মানে 100% স্কলারশিপ নিয়ে, এবং দুইটা স্টুডেন্টই ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেছে। এবং দিস ইয়ার আমরা আরেকটা ছেলেকে নিয়ে ট্রাই করতেছি টু গেট 100% স্কলারশিপ। সো আমাদের দিক থেকে যারা আপনারা এক্সট্রা অর্ডিনারি আছেন, ডোন্ট ওয়ারি, জাস্ট কাম টু আস। আপনার কিভাবে এটা প্রসেস করতে হয়, আপনি ভিসি স্কলারশিপ বা মেরিট বেস স্কলারশিপের জন্য কিভাবে ট্রাই করবেন সেটার যে ওয়েটা আছে, কারণ ইট ইজ নট ইজি। আপনি গিয়ে বললেই হবে না যে আপনি 30% যে স্কলারশিপ আপনার অ্যাপ্লিকেশনের সাথে অটোমেটিক চলে আসবে, কিন্তু আপনি যখন 100% স্কলারশিপ বা 50% স্কলারশিপে যাবেন, এর জন্য আপনাকে কিছু এফোর্ট দিতে হবে। এই এফোর্টটা কিভাবে হবে, এইটার যে গাইডলাইনটা, সেটা থ্রু অ্যাডমিশন এসির মাধ্যমে আমরা এটা আপনাকে জানাবো। এর বাইরে হচ্ছে ডিকিন ইউনিভার্সিটি, যেটা শুধু বাংলাদেশি স্টুডেন্টের জন্য, তাদের একটা 100% স্কলারশিপ আছে। সো আপনার যাদের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, তারা আপনি আসলে অ্যাডমিশন এসিতে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে টোটাল অস্ট্রেলিয়া। এরপরে আসে আপনার এডুকেশন সিস্টেম, কি কি অপরচুনিটি আছে, আসলে আপনি কি কি পড়তে পারবেন অস্ট্রেলিয়াতে। আসলে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা যায়, সেটা হচ্ছে কি আপনার আন্ডার গ্রেডে যায়, পোস্ট গ্রেডে যায়। পোস্ট গ্রেডে আবার দুইটা পার্ট আছে। পোস্ট গ্রেডের একটা পার্ট হচ্ছে কোর্স ওয়ার্ক, আর একটা হচ্ছে কি রিসার্চ। সো কোর্স ওয়ার্ক, হোয়াট ইজ কোর্স ওয়ার্ক? কোর্স যেটা হচ্ছে যে, যেটা আপনি কেরিয়ার ফোকাস, যারা যারা আপনি যাচ্ছেন গেট এ গুড ডিগ্রি, আই উইল ট্রাই ফর একটা ভালো চাকরির জন্য আপনি ট্রাই করবেন, তাদের জন্য হচ্ছে টপ কোর্স যেটা বা কোর্স ওয়ার্ক বলি সেটা। আর রিসার্চ বেস হচ্ছে যাদের ইন্টারেস্ট হচ্ছে কি গবেষণাতে, তাদের জন্য। সো বোথ, আপনি আপনার জন্য দুইটা কোর্সই ওপেন আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোনটা চান, আপনি কোনটাতে কমফোর্ট জোনে আছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে কোর্স ওয়ার্কে যায়। আর আর কিছু স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে স্পেশালি যারা এগ্রিকালচার বেসড, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। এর বাইরে যারা আপনারা এখানে যদি কেউ থাকেন যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন বা ডাটা নিয়ে কাজ করছেন, ডাটা অ্যানালাইসিস বা বিগ ডাটা নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। স্পেশালি আমি আপনাকে কয়েকটা ইউনিভার্সিটি বলতে পারি যারা রিসার্চ নিয়ে কাজ করবেন। সেটা একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, আপনি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ট্রাই করতে পারেন, আপনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলো আসলে এগ্রিকালচার, ও আরেকটা ইউনিভার্সিটি আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সো যারা আসলে সোফার আমরা এখন পর্যন্ত দেখছি যে ডেফিনেটলি ইউনিভার্সিটিটা আছে ভেরি গুড ইন আইটি, কারণ আমাদের যত স্টুডেন্ট আমরা এখন পর্যন্ত পাচ্ছি সবাই কম্পিউটার সায়েন্স থেকে আসছেন। সো এদের মধ্যে যদি আপনাদের কোনো স্পেশালাইজেশন থাকে, এরকম যে আপনি সাইবার সিকিউরিটি নিয়ে পড়বেন বা ডেটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, প্লিজ কাম টু অ্যাডমিশন এসি, আপনাদের অনেক অনেক অপরচুনিটি আছে এটা নিয়ে। সো আর আরেকটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ, আপনাদের বোধহয় হয়তো বা এমন হতে পারে যে আপনার ব্যাচেলারের রেজাল্ট আসলে খুব একটা ভালো হয় নাই, এমন হতেই পারে, যেমন আমার নিজের ব্যাচেলারের রেজাল্টও খুব খারাপ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ফার্স্ট্রেশনের কোনো ইয়ে নাই, কারণ অস্ট্রেলিয়াতে, ইভেন ইউকে তেও এই ব্যবস্থাটা আছে, আমি মানা করবো না। সেটা হচ্ছে যে একটা পাথওয়ে ওয়ে আছে। পাথওয়েটা হচ্ছে গিয়ে, যেহেতু আপনার ডিরেক্ট মিট হচ্ছে না মাস্টার্সের জন্য বা ব্যাচেলারের জন্য, ইন দ্যাট কেস আপনি পাথওয়ে নিয়ে যেতে পারেন। বাট দ্য ডিফারেন্স বিটুইন ইউকে আর অস্ট্রেলিয়ার মধ্যে পার্থক্যটা হচ্ছে, ইউকেতে আপনি পাথওয়েটা নিলে আপনাকে এডিশনাল পড়াশোনা করতে হবে এবং এডিশনাল কস্ট বিয়ার করতে হবে। বাট আমি যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, তাহলে আপনাকে আসলে এডিশনাল কস্ট না। সে ধরেন আপনি মাস্টার্সে পড়তে যাচ্ছেন, আপনি ডাইরেক্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করতেছেন না, এই ক্ষেত্রে আপনাকে যেটা করবে, ওদেরকে বলে মাস্টার্স কোয়ালিফাইং কোর্স বলে। সো ইউজুয়ালি মাস্টার্সটা হচ্ছে গিয়ে 2 বছরের হয়, 4টা সেমিস্টার থাকে। আপনি প্রথম সেমিস্টারটা এমকিউবি বা কোয়ালিফাইং কোর্স হিসেবে পড়বেন, বাকি 3 সেমিস্টার আসলে মাস্টার্সে পড়বেন। সো অ্যাকচুয়ালি আপনি পাথওয়েতেও পড়লে আপনাকে কিন্তু 2 বছরই পড়াশোনা করতে হচ্ছে। সেম হচ্ছে গিয়ে আপনি যদি ইন্ডিয়া থেকে আপনি জয়েন করবেন। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে টোটাল অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া বলতে থাকলে অনেক কিছু বলা যায়।